হাসিনা পুতিন বৈঠক কি হয়েছিল কিনা এটা হচ্ছে আমার মূল আলোচনার বিষয়। আমার কাছে যতটুকু রিপোর্ট আছে, আমি গতকাল রাতে আইনজিৎ সেন নামে একজন আছে আপনাদের ভারতীয়, উনি সাংবাদিকতা করেছিলেন এক সময়, এখন সম্ভবত জিও পলিটিক্স নিয়ে কাজ করেন, এবং ওনার সাথে আপনাদের এমআই মিলিটারি ইন্টেলিজেন্সের ভালো যোগাযোগ আছে। উনি আমাকে রাতে শিওর করেছিলেন যে শেখ হাসিনার সাথে বৈঠক হয়েছে, এটা 100% গ্যারেন্টি দিয়েছেন উনি। এবং উনি আমাকে বলেছেন যে তুমি প্রকাশ করো না, কোথায় কখন কয়টার সময় এগুলো তিনি আমাকে বলেছেন, কিন্তু প্রকাশ করতে মানা। আমি আপনার কাছে জানতে চাই কথাটা কি আসলে সত্য যে হয়েছিল কিনা? না, হয়েছিল, এবং আমি খবরটা নিউজটা ব্রেক করেছিলাম। আমি অনেক নিউজই ব্রেক করেছি, তার মধ্যে এটাও একটা মেজর নিউজ, যেটা ভূ রাজনৈতিক পট পরিবর্তন ঘটার পক্ষে যথেষ্ট বড় একটা খবর হয়েছিল। সেটা নিয়ে প্রচুর বিতর্ক হচ্ছে। সেই যখন তুলসী গ্যাপার যখন দেখা করেছিল তখনও বিতর্ক হয়েছিল, সবাই বলেছিল গুজব গুজব। পরবর্তী ক্ষেত্রে দেখা গেছে না, সব কটাই সত্যি হয়েছে। এটাও সত্যি হবে, সময়ের ব্যাপার, ঠিক সময় বলে দেবে যে দেখা হয়েছিল কি দেখা হয়নি। এগুলো পরবর্তী পদক্ষেপে যে কাজগুলো হয়, পরবর্তী পদক্ষেপে যে কাজগুলো হয় না, সেই কাজের মধ্যে দিয়ে প্রমাণ হয় যে ওই বৈঠকটা হয়েছিল কিনা। হ্যাঁ, কি বলছিল একটা দাদা, আপনি এটা ব্রেক করেছেন কালকে, আপনি যখন ব্রেক করেছেন তারপরে প্রায় 3 ঘন্টা পরে আমার কাছে নিউজটা এসেছিল। এরপরে আমি আপনার সাথে যোগাযোগ করে আজকের এই প্রোগ্রামটা সেট করলাম, আপনাকে খুব শর্ট সময়ে ডেকে আনলাম। কিন্তু অনেকে সন্দেহ প্রকাশ করছে, অনেকে কমেন্টসে লিখছে যে এরকম যোগাযোগ হইলে তো আগে এটা বলা থাকে, বা একটা রাষ্ট্রপ্রধান এরা কোথায় যাবে কি যাবে এটা লিখিত থাকে, এটা প্রচার করতে হয়। তা আপনি তো সাংবাদিকতা করেছেন সারা জীবন, আপনি আসলে এই বিষয়টাকে কিভাবে জবাব দেওয়া যায় বা কি বলতে পারেন এটা? একটা রাশিয়ার একটা নির্বাচিত প্রধানমন্ত্রী, তার সঙ্গে একজন রাষ্ট্রপ্রধান দেখা করবেন, তা সেটা কি লিস্টেড আইটেমে থাকবে? না। আমি যদি থাকতাম, আমি লিস্টেড আইটেমে রাখতাম না, কারণ এটা দলিল হয়ে থাকবে। মানুষ সেই দলিলটা রাখতে চায় না, রাশিয়াও সেই দলিলটা রাখতে চায় না। আমার যতক্ষণ না খাতাপত্রে লেখা হচ্ছে ততক্ষণ সেটা প্রামাণ্য নয়। ফলে আমি দেখা করছি, কিন্তু সেটা আমি অফিসিয়ালি স্বীকার করছি না। আমার যতটা বার্তা দেওয়ার আমি দিয়ে দিলাম, আমার প্রয়োজনীয় কথা। সবকিছু লেখালেখি হয় না পৃথিবীতে, লেখা জোকার করে হয় না। ব্যাকডোর চ্যানেলে এমন এমন ডিসিশন নেওয়া হয় ব্যাকডোর চ্যানেলে, সেগুলো লেখার বাইরে। যেমন গতকাল রাত্রিবেলা মার্কো রুবিও, মানে আমাদের রাত, আমেরিকায় দিন, তুমি বুঝবে। কিছু গন্ডমূর্খ আছে বাংলাদেশে, তারা রাত দিনকে এক করে ফেলে, তারা টাইম জোনের ব্যাপারটা হিসেব করে না। তো তিনি ফোন করে এই যে খবরটা এখন বেরোচ্ছে যে আমেরিকা ভারতকে বলে দিয়েছে যে আমাদের নীতি পাল্টে গেছে, যেটা আমি বহুদিন ধরে বলে আসছি, যে ট্রাম্প এখন এক ঘরে, এখন চালাচ্ছে রিপাবলিকান এবং ডেমোক্রেটস এবং কংগ্রেস সবাই মিলে একসঙ্গে হয়ে, জোটবদ্ধ হয়ে এখন আমেরিকার এই ক্রাইসিসকে মেটানোর চেষ্টা করছে। কারণ আমেরিকার কাছে হচ্ছে প্রাথমিক শত্রু হচ্ছে গিয়ে চীন। সেই চীনের সঙ্গে আমি তো দূরত্ব বাড়ালামই, আর যে ভারত আমার বন্ধু ছিল, যাকে ধরে আমি চীনকে ম্যানেজ করবো, একবার চীনের চোখে চোখ রেখে কথা বলতে পারে এই এশিয়ান কান্ট্রির মধ্যে ভারত, এমন গালো মানে মেরেছিল। সেই ভারতকে আমি এমন কাজ করলাম, ভারত চলে গেল চীনের কাছাকাছি। রাশিয়া এই সুযোগে, রাশিয়া আরো ঢুকে এসে একটা গাঁটবন্ধন হয়ে গেল, হয়ে গিয়ে একটা তিনটে শক্তি এক হয়ে গেল। তাহলে আমরা কি করলাম? নিজেদের পায়ে কুড়ুল মারলাম। আমি ট্যারিফ নীতি করে আমি কি করলাম? আমি আমেরিকার মানুষকে বিপদে ফেললাম। আজ আমেরিকায় চাল নেই, ডাল নেই, তেল নেই, একেবারে মূল্য বৃদ্ধি হু হতে হচ্ছে, কন্ট্রোল করতে পারছে না, পাওয়া যাচ্ছে না মাল।
মশলাপাতি রাখাল। তুমি বিদেশে আছো, তুমি 4টে ফোন মারলেই তুমি খবর পেয়ে যাবে যে আমেরিকার হাল হকিকাত কি। এখনো পর্যন্ত ট্রেড ডিল সই হয়নি। মার্কো রুবিও বলেছে আপনি ট্রেড ডিলটা সই করে দিন, আমাদের সঙ্গে ব্যবসাটা শুরু হোক, আমাদের এখানে খাবারটা পৌঁছাক। জনসংঘজি বলে ঠিক আছে, দেখছি 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 দেখছি, এখনো ঝুলিয়ে রেখে দেবে, আর ঝুলিয়ে লম্বা করে দেবে যতক্ষণ না পর্যন্ত ট্রাম্প ওপেনলি বলবে আই এম সরি, ততদিন পর্যন্ত ট্রেড ডিল হবে না। সরি, যে যত যাই বলুক না কেন, তাকে বলতে হবে আই এম সরি। 29 বার বলে দিল যে ভারত পাকিস্তানের যুদ্ধ আমি বন্ধ করিয়েছি, সম্পূর্ণ মিথ্যা কথা। যখন এই সম্পূর্ণ মিথ্যা কথাগুলো বলবে, তখন ভারত তার জবাবটা কিন্তু এইভাবেই দেবে। ভারত কূটনীতিটা করে কিন্তু খুব গোপনে এবং নীরবে। আজকে টার্কির যে অবস্থা, টার্কিতে যখন ভূমিকম্প হয়েছিল সেই সময় কিন্তু প্রথম সাহায্যের হাত বাড়িয়েছিল কিন্তু ভারতবর্ষ। খাবার পাঠিয়েছিল, ওষুধ পাঠিয়েছিল, তাঁবু পাঠিয়েছিল, ডক্টরস পাঠিয়েছিল, নার্স পাঠিয়েছিল, এনডিআরএফ কর্মী পাঠিয়েছিল, কুকুর পাঠিয়েছিল। আমরা 272 জনকে আমরা জীবিত উদ্ধার করেছিলাম সেই ধ্বংসস্তূপ থেকে। সোশ্যাল মিডিয়ায় প্রচুর ছবি বেরিয়েছিল যখন ডাক্তাররা তাদেরকে ধরে হাও হাও করে কাঁদছে যখন তারা ফিরে আসছে। এই উপকারটা কিন্তু তুর্কি মনে রাখলো না। ভারত পাকিস্তানের সঙ্গে যখন যুদ্ধ হলো তখন তুর্কি গোপনে ওই টিভি ড্রোন দিয়ে সাহায্য করলো, ওখান দিয়ে ড্রোন ওড়ালো, তারপর নুরখান এয়ারবেসে মারলো, মেরে একদম তুর্কির ইঞ্জিনিয়ার শুদ্ধ, আমেরিকান ইঞ্জিনিয়ার শুদ্ধ সব ঢুকিয়ে দিল 250 মিনিট ব্রহ্মস মেরে। বাংলাদেশে দেখো, বাংলাদেশে এখন তোমার ওই কি বলে অফিস খুলে বসে তুর্কির লোকেরা এই শত্রুতা করে যাচ্ছে। একদিকে শত্রুতা করবে, অন্যদিকে খাবার হয় না তো। এখন যে যতই মানে ক্ষমা চাক আর প্লেন পাঠাক, খাবার তো যাবে না ভাই। তোমার দেশের লোক না খেতে পেয়ে মরছে, তুমি বলছো কি যা, আমার কি আছে? চাল ডাল আমরা সমুদ্রে ফেলে দেবো, আফ্রিকান কান্ট্রিতে বিনা পয়সায় দিয়ে দেবো, জাহাজ খরচা করে। তুর্কিকে পাঠাবো না। বাংলাদেশের এই হাল হবে, সব তো বন্ধ করে দিয়েছে না। এই শীতটা চলে যাক না, একটু গরম পড়ুক, তারপর দেখবে কি হাল হয়। তো এই যে বৈঠকটা যেটা হয়েছিল সেটা কিন্তু হয়েছে, আমি আবার কনফার্ম করছি বৈঠকটা হয়েছে, এবং বৈঠকটা হওয়ার পরে খুব মানে ফলপ্রসূ হয়েছে। কিন্তু যেটা জানা যায়নি রাশেদ, সেটা হচ্ছে ওই যে 45 মিনিট একটা বৈঠক হয়েছিল দুজনের মধ্যে গাড়ির মধ্যে, মনে আছে? চায়নাতে পুতিন এবং মোদির মধ্যে ওইরকম একটা বৈঠক 20 মিনিটের মতো কিন্তু আমাদের এখানে দিল্লিতে হয়েছে। ওই 45 মিনিটের বৈঠকের কিছু জানা যায়নি, এই 20 মিনিটের বৈঠকের কিছু জানা যাবে না। এই 20 মিনিটের বৈঠকের পরই মোদির মুড হঠাৎ চেঞ্জ হয়ে গেছে। যে প্লেন গুলো আমাদের গ্রাউন্ডেড হয়ে গেছিল, ফাইটার জেট গুলো, জি, সেগুলো আবার কাল রাত থেকে উড়াউড়ি শুরু করে দিয়েছে সেভেন সিস্টার্স এর দিকে, ত্রিপুরার চট্টগ্রামের এই দিকটায় আবার ফ্লাই করতে শুরু করে দিয়েছে। আবার মিসাইল টেস্টিং গুলো হচ্ছে। এমন একটা বড় কিছু হতে যাচ্ছে, একটা বার্তা পেয়েছে। দাদা আমার কাছে একটা নিউজ আছে, আমি জানি না, আবার বাংলাদেশের লোকরা হয়তো বলতে পারে যে আমিও রয়ের এজেন্ট কিনা, আমাকেও বলতে পারে। আমার কাছে একটা যেটা আছে আমি একটু বলি আপনাকে। যেমন আপনাদের পাঞ্জাব রেজিমেন্ট এবং গুর্খা রেজিমেন্ট, পাঞ্জাব রেজিমেন্টের 15 ব্যাটালিয়ন সম্ভবত, এবং গুর্খা রেজিমেন্টের কত ব্যাটালিয়ন এটা বলতে পারি না, এইটা নাকি গত
ব্যাটালিয়ন। 2 ব্যাটালিয়ন গুর্খারা, এগুলো নাকি গত কালকে না জানি গত পরশু নাকি আবার 7 সিস্টারের দিকে রওনা হয়েছে। কারণ না না, ওখানে আছে, ওখানে আছে, ওখানে আছে। ওখানে আছে, হ্যাঁ। ওখানে গত 26 নভেম্বর থেকে ওখানে পোস্টিং হয়েছে, পাঞ্জাব এবং গোর্খা। এই পাঞ্জাব, গোর্খারা কিন্তু মারাত্মক মারাত্মক হিংস্র। গোর্খা হ্যাঁ, এটা তো মারাত্মক ইন্ডিয়াতে আর ব্রিটেনে আছে, এই গ্রুপ তো আর কোথাও নেই। হ্যাঁ, হ্যাঁ, না, মারাত্মক হিংস্র। তার ওই খুপড়ি আছে না, জি, ওই খুপড়ি দিয়ে কাটতে 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 চলে যাবে তারা। ও সামনে যে পড়বে তাকে কেটে দেবে। ওরা গোলাগুলি ওরা বিশ্বাস করে না, ধরবে গাছে গাছ কাটতে কাটতে বেরিয়ে যাবে। এই সাংঘাতিক ওরা, চেহারা দেখলে তুমি চমকে যাবে। সেই গোর্খা দাদা, রেজিমেন্টের দুটো। আর হ্যাঁ, বলো। আরেকটা নিউজ যেটা পেলাম সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প নাকি কাউকে একজনকে পাঠাচ্ছে ভারতের সাথে কথা বলতে, যে আবার মার্কো রুবিওর খুব আপন লোক। সে নাকি ভারতের কাছ থেকে কথা বলে বাংলাদেশে আমেরিকা ফেরত যাবে। এইটার কাহিনীটা কি? হুম কে এই লোক, হুম, কে আসবে এত- ভারতে সরাসরি? এত সার্জিও গোর্তে এখানে আছেন, হুম, তিনি কথা বলেছেন। আবার শুনছি, তুমি যেটা শুনেছো আমিও শুনেছি, একজন প্রতিনিধি পাঠাচ্ছে, সেটা ভারতের বিদেশ মন্ত্রকের সঙ্গে এবং প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে কথাবার্তা বলবে। প্রধানমন্ত্রীর প্রেস উইং এর কাছে যাবেন এবং পিএমও তে তার কথাবার্তা হবে। প্রিন্সিপাল সেক্রেটারি প্রাইম মিনিস্টার, তার সঙ্গে কথাবার্তা হবে। এম এস শঙ্কর, তার সঙ্গে কথাবার্তা হবে। এটা শুনছি, কিন্তু এখনো পর্যন্ত আমার কাছে কনফার্ম কোনো খবর এই মুহূর্তে নেই। ফলে এই ব্যাপারে আমি ব্রেকিং কিছু দিতে পারবো না। গতকাল রাতে তো আবার ডোনাল্ড ট্রাম্প বললো যে মোদি বেস্ট ফ্রেন্ড, ইন্ডিয়া আমার ভালো বন্ধু, তার সাথেই আমরা এশিয়াটাকে দেখতে চাই, সন্ত্রাস দমন করতে চাই। কারণটা কি দাদা? হঠাৎ আপনারা এত বেস্ট ফ্রেন্ড হইলেন কেন? তাইলে আমাদের দিকে এই কার একটু চোখে, মুশকিল। আমাদেরকে কার চোখে দেখবে এখন বাংলাদেশকে? ডোনাল্ড ট্রাম্প ঘুমোবার আগে ঘুমোতে ঘুমোতে একটা কথা ভাবেন, সকালবেলা ঘুম থেকে উঠে আর একটা কথা ভাবেন, আর ওভাল অফিসে ঢুকে আর একটা কাজ করেন। ফলে অন্য কি ভাবছেন আর কি বলছেন, দুটোর মধ্যে অনেক তফাৎ। ভারতবর্ষ তার মূল্য দেয় না, ওকে বিশ্বাস করে না। সোজা কথা, ওকে বিশ্বাস করে না, যাই বলুক না কেন ও বিশ্বাস করে না। আর ভারত কি করছে চোখে দেখে, মানে ভারত কি চোখে দেখবে, বরাবর যে চোখে দেখে এসছে ও সেই চোখেই দেখবে। মুখে বলবে যে ইনক্লুসিভ নির্বাচন, কিন্তু কার্যক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে রাশিয়া এবং ভারত মিলে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে ওখানে বসিয়ে দিয়ে চলে যাবে। এগুলো তো আর আন্তর্জাতিক স্তরে এগুলো খুব পরিষ্কার বলা যায় না, কিন্তু কার্যক্ষেত্রে এইটাই করবে। অবস্থাটা এমন জায়গায় নিয়ে যাবে যে ইউনুসকে, আমি বহুদিন আগে একটা, মাঝে মাঝে আমি বলতাম, তুমি যদি রাশেদ আমার ভিডিও গুলো দেখো তাহলে বুঝতে পারবে যে আমি বলতাম যে এই যে চ্যাংড়া গুলো যেগুলো আছে প্রতি সংসদ, এরা একে অপরের জামা কাপড় ছিঁড়বে, লেংটি পরে রাস্তায় দৌড় করাবে। আজকে দেখো সেটাই কিন্তু হচ্ছে। আলটিমেটলি একে অন্যকে দোষ দিচ্ছে। এনসিপি তে ভাঙন ধরে গেছে, সার্জিস তার নিজের রাজশাহীতে ঢুকতে পারে না, হাসনাত আব্দুল্লাহ, তারপরে এরা কোনো খবর নেই। এখন আসি আমরা যা বলবো সেটাই আইন, সেই ধরনের কথাবার্তা সমস্ত বন্ধ হয়ে গেছে। এখন 2024-এর নভেম্বরে তুমি বা ডিসেম্বরে যে ইউনুসের যে চেহারা দেখতে, আর 2025-এর ইউনুসের যে চেহারা, তুমি দেখো তফাৎটা, দেখো ছবি বার করো। দাদা, আপনি একটা ভিডিও করেছেন যে 3 বাহিনী প্রধানদের সাথে আপনাদের প্রাইম মিনিস্টার কথা বলছেন। এটা কি বিষয়ে? এগুলো কি কোনো বর্ডার সংক্রান্ত কিছু, দেশের ভেতরের কিছু, যাই না। না জিও পলিটিক্স? যাই না, যাই না, যাই না, যাই না। এটা জানেন? ওখানে কেউ নেই, ওখানে কেউ নেই।
ওখানে প্রাইম মিনিস্টার এবং 3 জন, আর কেউ নেই, ইভিন নট আওয়ার এনএসএ। এই খবর তাহলে কি মনে করো আমরা কেউ বার করতে পারবে? কেউ বার না। করতে পারবে না। তো গোপন বৈঠক, এটা রাষ্ট্রীয় সর্বোচ্চ গোপনীয়। গত পরশুদিন আমাদের পত্রিকা দিয়ে দেখলাম যে সম্ভবত জয়শঙ্কর স্যার সম্ভবত বলছিলেন যে শেখ হাসিনা যতদিন ইচ্ছে ততদিন থাকবেন, আমরা কাউকে ফেরত দেব না। তা আমাদের দেশ থেকে যে চিঠি দিল, কূটনীতিক চিঠি, এত সুন্দর করে আপনারা এক তুড়িতে উড়িয়ে দিলেন, এটার কাহিনীটা কি? পরবর্তীতে চিঠি দিলে কি করবেন আপনারা? কতদিন না দিয়ে পারবেন? তো শোনো, একজন পৃথিবীর বেস্ট কূটনীতিকদের মধ্যে যদি আঙুল তো ধরো তুমি গোনো, তার মধ্যে 1-2 নাম্বারের মধ্যে আসবেন জয়শঙ্করজি। জি। উনি 1.5 পাতার নোট 1.5 লাইনে শেষ করে দিয়েছেন। উনি ওনার ইচ্ছায় এসছেন, ওনার ইচ্ছায় ফিরে যাবেন, হয়ে গেল। এবারে যে চিঠি দেয়, ওই শফিক নামের ডাস্টবিন যিনি আছেন না, তার কাছে কুচি কুচি করে পাঠিয়ে দেবে। উত্তর দেওয়াতে কিছু নেই। যেখানে পররাষ্ট্রমন্ত্রী দাঁড়িয়ে স্টেজে ওপেনলি বলে দিচ্ছেন ওনার খুশি মতো উনি এসছেন, পরিস্থিতি শিকার হয়ে উনার যখন ইচ্ছা হবে উনি যাবেন। এরপর আর কি হতে পারে? ভারতবর্ষ আর চিঠিগুলো উত্তর দেবে? শেখ হাসিনা এই মুহূর্তে দিল্লিতেই আছেন আপনাদের কাছে। আপনাকে মনে হয় যে এই 3 শক্তি বা এই 2 শক্তি, বর্তমানে 2 শক্তি ভারত এবং রাশিয়া, এই 2 শক্তি মিলে শেখ হাসিনাকে তার সে আগের সাম্রাজ্য বা আগের সম্মান ফিরিয়ে দিবে? অবশ্যই। আর তোমরা একটা মেজর পয়েন্ট একটা তোমরা এড়িয়ে যাচ্ছ, সেটা হচ্ছে এই বৈঠকে পুতুল উপস্থিত ছিলেন, সাইমা ওয়াজেদ পুতুল। হ্যাঁ, উপস্থিত ছিলেন। সেটা কিন্তু আমি বলেছিলাম, সেটা কিন্তু আলোচনার বাইরে চলে গিয়েছে। আবার 2 থেকে 7 নভেম্বর পুতুল, আরো কে কে, 1 মিনিট, আমার সব নোট করা থাকে, একটাও হারায় না। সাইমা ওয়াজেদ পুতুল, আমাদের ডিফেন্স সেক্রেটারি, ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, এনারা এই মিটিংটা করেছিলেন 7 ডিসেম্বরে। যে মিটিংটা হয়েছে 6 ডিসেম্বর। আর 3 থেকে 7 ডিসেম্বর মস্কো ভিজিট করেছিলেন সাইমা ওয়াজেদ পুতুল, তার সঙ্গে মোহাম্মদ আরাফত বলে একজন রাজনৈতিক নেতা, 3 জন ডিপ্লোম্যাট এবং তপন আনন্দ বললে একজন ভারতীয় সাংবাদিক। এই খবরটা কিন্তু আমি বলেছি, তোমরা কিন্তু সবাই এড়িয়ে গিয়েছো, এই খবরটা ধরতে পারোনি। কারণ ভারতবর্ষ কিন্তু বারবার শেখ হাসিনাকে বলছেন যে আপনি আপনার নেক্সট জেনারেশনকে তৈরি করুন, আপনার বয়স হচ্ছে, কাকে করবেন সেটা আপনার ব্যাপার।